হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 5, দ্যাট ইজ মোটর ইন্স্যুরেন্স ক্লেম। এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট 1 আজকে আমরা পড়ব। খুব ছোট্ট একটা ভিডিও হবে আজকে, ছোট্ট করে ইন্ট্রোডাকশন মোটর ইন্স্যুরেন্স ক্লেমের আজকে আমরা একটু দেখে নিই। চলো, প্রথমে রয়েছে দেখো কি ডক্ট্রিন অফ কজ অফ অ্যাক্সিডেন্ট কি বলছে দেখো। দ্য কজ অফ অ্যাক্সিডেন্ট অ্যান্ড প্রবাবল ড্যামেজ caused due to a particular reason is the most important aspect to be taken into consideration in all motor claims. তাহলে মোটর ক্লেমস এর ক্ষেত্রে যেটা কজ অফ অ্যাক্সিডেন্ট মেনশন বাই দ্য কাস্টমার। প্রথমে মোটর অ্যাক্সিডেন্টে কি হয়, আমরা চ্যাপ্টার 4-এ পড়েছিলাম যে প্রথমে কাস্টমারকে একটা ক্লেম ফর্ম ইস্যু করতে হবে। অ্যাক্সিডেন্ট কোনো একটা লস হলে যখন সেই লসের নোটিফিকেশন আসবে ইন্স্যুরারের কাছে, সে একটা ক্লেম ফর্ম কাস্টমারকে ইস্যু করবে। এবার সে সেই ক্লেম ফর্মটাকে ফিল আপ করবে। এবার সেখানে তাকে কজ অফ অ্যাক্সিডেন্টটা মেনশন করতে হবে যে কি কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবারে সেই কজ অফ অ্যাক্সিডেন্টটা কিন্তু এক্ষেত্রে এই মোটর ক্লেমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ যদি ড্যামেজটার সঙ্গে ওই কজ অফ অ্যাক্সিডেন্টটার ম্যাচ থাকে তাহলেই ক্লেমটা পেয়েবেল হবে, আদারওয়াইজ ক্লেম কিন্তু পেয়েবেল হবে না। বলছে দেখো, there is always a direct relationship between the cause of accident and damages to the vehicle out of a particular reason, and it depends on the transmission of the impact load, jerk load, and absorption of these load waves at different points by the chassis of impact clinch upon the circumstances of accident, intensity and structure of the vehicle. তাহলে দেখো কি বলতে চাইছে যে ওই কজ অফ অ্যাক্সিডেন্ট যেটা মেনশন করা হয়েছে তার সঙ্গে নেচার অফ ড্যামেজের যাতে ডিরেক্ট রিলেশনশিপ থাকে। এবার এরকমও হতে পারে অনেক সময় যে ধরো কজ অফ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে কজটা মেনশন করা হয়েছে তার জন্য হয়তো সেই কারণে হয়তো এমন কোনো ভেতরে জার্ক হয়েছে বা কোনো একটা ইম্প্যাক্ট লোডের কারণে কোনো একটা ড্যামেজ হয়েছে, তো ওই কজ অফ অ্যাক্সিডেন্টের সাথে সেই ড্যামেজের রিলেশন আছে, তো সেক্ষেত্রে কিন্তু ক্লেম ইজ পেয়েবেল। কিন্তু এমন যদি দেখা যায় যে এমন একটা ড্যামেজ হয়েছে তার সঙ্গে যেটা কজ অফ অ্যাক্সিডেন্টে যে কজটা মেনশন করা হয়েছে, যে কারণটা মেনশন করা হয়েছে অ্যাক্সিডেন্টের কারণটা, তার সঙ্গে ড্যামেজের নেচারের কোনোই মিল নেই বা ওই কজের জন্য এই ধরনের কোনো ড্যামেজ হওয়া পসিবল নয়, এটা যদি এরকম যদি কোনো ইনসিডেন্ট হয়, কোনো সিনারিও যদি এরকম হয়, তখন সেক্ষেত্রে কিন্তু দ্যাট ক্লেম ইজ নট পেয়েবল। তাহলে মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কজ অফ অ্যাক্সিডেন্ট যেটা কাস্টমার লিখবে সেটা কিন্তু একদম ঠিকঠাকভাবে প্রপারলি লিখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে মোটর ইন্স্যুরেন্স ক্লেমস প্রসিডিওর। এবার ক্লেমস যেটা প্রসিডিওর হয় তার ক্ষেত্রে কিছু ফেজেস আছে। ওন ড্যামেজ ক্লেমস, ওন ড্যামেজ ওডি ক্লেমস এর ক্ষেত্রে কি হয়, ফেজেস ইন ক্লেমস সেটেলমেন্ট কি কি আছে, কি কি ফেজ আছে ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি ফেজ। এই প্রিলিমিনারি ফেজে কি হবে, ইন্স্যুরারের কাছে নোটিশ আসবে যে এই ইন্স্যুরের একটা লস হয়েছে, লসের নোটিশ আসবে, এবং সেই নোটিশটা এলে ইন্স্যুরার সেটা পলিসি রেকর্ডটা চেক করবে যে পলিসিটা ভেরিফাই মানে পলিসিটা ভ্যালিড পলিসি কিনা, সেখানে তোমার ক্লেমটা, তারপরে সে তার ক্লেম রেজিস্টারে সেটা ক্লেমটাকে এন্টার করবে এবং সে কাস্টমারকে একটা ক্লেম ফর্ম ইস্যু করবে যাতে সেই কাস্টমার ক্লেম ফর্মটা ফিল আপ করে ইন্স্যুরারকে জমা করবে। এবং তার সঙ্গে কাস্টমারকে আর একটা কাজ কি করতে হবে, সে রিপেয়ারের থেকে, মানে ড্যামেজ হয়েছে গাড়িটাকে তাকে রিপেয়ারের কাছে নিয়ে যেতে হবে কাস্টমারকে, মানে ইনশিওরডকে, এবং রিপেয়ারের কাছে একটা রিপেয়ার একটা এস্টিমেট তাকে ইন্স্যুরারের কাছে জমা করতে হবে। নেক্সট ফেজ হচ্ছে অ্যাসেসমেন্ট ফেজ। এই অ্যাসেসমেন্ট ফেজে কি হবে, এখানে ইন্স্যুরার একজন ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ারকে অ্যাপয়েন্ট করবে। যদি কোনো দেখা যায় যে কোনো যে এস্টিমেটটা ইন্স্যুরারকে জমা করলো রিপেয়ার এস্টিমেট, সেটা যদি 20,000 টাকার বেশি হয়, তখন সেক্ষেত্রে ইন্স্যুরার একজন ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ারকে অ্যাপয়েন্ট করবে, সেই সার্ভেয়ার সেই লসটাকে অ্যাসেস করবে। ওকে, আর 20,000 টাকার কম যদি কোনো এস্টিমেট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্স্যুরার চাইলে সার্ভেয়ার অ্যাপয়েন্ট নাও করতে পারে, সেক্ষেত্রে সে কোনো ইনহাউস অফিসিয়ালসকে দিয়েও সেই ক্লেমটাকে সেটেল করাতে পারে। ঠিক আছে, আর নেক্সট লাস্ট ফেজ হচ্ছে সেটেলমেন্ট ফেজ। এই ফেজে কি হবে, সার্ভেয়ার তার রিপোর্ট ইন্স্যুরারের কাছে জমা করবে, এবার সেই রিপোর্টটাকে ইন্স্যুরার ভেরিফাই করবে,
ভেরিফাই করার পরে সেটাকে এক্সামিন করার পরে সেই ক্লেমটাকে সে সেটেল করবে। ওকে, মানে ক্লেমটাকে সেটেল করবে হচ্ছে ইনসিওরার। ওকে, তাহলে এই হচ্ছে ওন ড্যামেজের ক্ষেত্রে ক্লেম সেটেলমেন্টের 3টে ফেজ। নেক্সট আমরা দেখবো নো প্রভিশন অফ ইন্স্যুরেন্স ফর ড্রাইভিং আদার্স কার লায়াবিলিটি ইন্স্যুরেন্স। দেখে নাও কি বলছে। বলছে ইট মে কজ আ পিকিউলার situation where an uninsured vehicle is driven by a non-registered owner in contravention of the third party mandatory insurance, resulting in criminal liability on person driving other car for accidental death, while authorizing to drive an uninsured car remains a civil liability under Motor Vehicle Act 1988. তাহলে এটা কি বলা, এটা দেখো আমাদের ভারতে কি হয় যে গাড়িটা যার নামে রেজিস্টার্ড, যদি কোনো অ্যাক্সিডেন্ট সেই গাড়িটা করে, যদি কোনো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট করে এবং তাতে যদি কোনো থার্ড পার্টির কোনো লস হয়, সেক্ষেত্রে কিন্তু গাড়িটা যার নামে রেজিস্টার্ড রয়েছে সেই লায়েবল হবে, মানে তার ইন্স্যুরেন্স কোম্পানিকেই, তার কে ইন্স্যুরার রয়েছে তাকেই সেক্ষেত্রে লায়েবল করা হবে। গাড়িটা সেই সময় যে ড্রাইভ করছিল তার যদি কোনো ইন্স্যুরার থেকে থাকে তাকে সে কিন্তু লায়েবল হচ্ছে না, গাড়ির যে ওনার সেই লায়েবল হবে। ওকে, মানে ধরো কাস্টমার, মানে ধরো দুজন লোক, একজন হচ্ছে একটা দুজন লোকের দুটো গাড়ি রয়েছে, একটা হচ্ছে গাড়ি এ, একটা হচ্ছে গাড়ি বি। এবার ধরো বি গাড়ি যে ওনার, সে এ গাড়িটাকে চালাচ্ছে এবং সেই সময় কোনো অ্যাক্সিডেন্ট হলো এবং সেক্ষেত্রে থার্ড পার্টি কোনো লস হলো এবং তখন সেক্ষেত্রে লায়েবল কি হবে, তখন লায়েবল হবে কিন্তু ওই এ গাড়িটার যে ওনার সেই কিন্তু লায়েবল হবে। বি গাড়ির ইন্স্যুরার কিন্তু এক্ষেত্রে, বি গাড়ির যে মালিক তার যে ইন্স্যুরার সে কিন্তু লায়েবল হচ্ছে না। ওকে, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই প্রভিশনটা আছে যে যে গাড়ি চালাচ্ছে, গাড়ির যে ড্রাইভার, তার ইন্স্যুরারকেই লায়েবল করা হবে কোনো ড্যামেজ হলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ প্রবলেমস ইনভলভড ইন অ্যাসেসমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট। এবার এই অ্যাসেসমেন্ট এবং সেটেলমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম থাকে, সেগুলো নিয়ে একটুখানি দেখে নাও। এগুলো সবই আমরা জানি, আগের চ্যাপ্টারে পড়েছি। ওন ড্যামেজ ক্লেমস আর ফার মোর দ্যান থার্ড পার্টি ক্লেমস, দিস ক্লেমস মে বি অফ মাইনর নেচার অর অফ মেজর নেচার। অবশ্যই ওন ড্যামেজ ক্লেমের সংখ্যা অনেক বেশি হয় থার্ড পার্টির থেকে, এবং ওন ড্যামেজ ক্লেম কিন্তু অনেক মাইনরও হতে পারে আবার অনেক মেজরও হতে পারে। যেরকম টোটাল লস ক্লেম হতে পারে, আবার কোনো একটা মাইনর কোনো ড্যামেজ হয়েছে সেরকমও কোনো ক্লেম হতে পারে ওন ড্যামেজের ক্ষেত্রে। সুতরাং ওন ড্যামেজ কিন্তু ক্লেম অনেক ফ্রিকোয়েন্ট হতে হয়। নেক্সট হচ্ছে মোটর ইন্স্যুরেন্স পলিসি ইজ নট আ মেনটেন্যান্স কন্ট্রাক্ট, ইট ইজ আ কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। সুতরাং এটা কিন্তু কাস্টমারকে খুব ভালোভাবে বুঝতে হবে যে মোটর ইন্স্যুরেন্স কিন্তু মেনটেনেন্সের জন্য নয়। মানে ধরো আমার গাড়িটা পুরনো হয়ে গেছে, আমি মনে করছি যে গাড়িটা একটুখানি পেন্টিং করিয়ে নেবো, তো আমি তার জন্য কিন্তু ক্লেম করতে পারবো না, সেই মেনটেনেন্সটা আমাকে নিজেকেই করতে হবে। মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি ক্লেম তখনই করতে পারবো যখন আমার কোনো লস হয়েছে, তখন সেই লসের আগে আমি যে পজিশনে ছিলাম সেই পজিশনে আমাকে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে, নিয়ে আসার জন্য লায়েবল হচ্ছে আমার ইন্স্যুরার। সেই জন্যই আমি তার কাছে ইন্স্যুরেন্স করিয়েছি এবং প্রিমিয়ামও দিয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেনি আ টাইম রিপেয়ার অর রিপ্লেসমেন্ট উইল রেজাল্ট ইন ইমপ্রুভমেন্ট ইন দ্য ভেহিকেল। এটা আমরা জানি যে অনেক সময় কি হয়, রিপেয়ারের ক্ষেত্রে ধরো কোনো একটা পার্টস রিপেয়ার করতে হবে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়তো সেই পার্টসটা ড্যামেজ হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে সেই গাড়িটা 3 বছরের পুরনো গাড়ি, এবার যে পার্টসটা ওখানে রিপেয়ার করতে হবে তখন সেখানে তাহলে 3 বছর ওই পার্টসটা ব্যবহার হয়েছে, যে ক্ষেত্রে ইউজের কারণে সেখানে 3 বছরের ধরে সেখানে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে অবশ্যই। তো যখন রিপেয়ার করে নতুন জিনিস তাকে দেওয়া হচ্ছে বা রিপেয়ার করা হচ্ছে, তখন সেটাকে তো আর ওইভাবে রিপেয়ার করা সম্ভব নয় যে 3 বছরের পুরনো অবস্থায় যেরকম থাকা উচিত সেইভাবে সেটাকে রিপেয়ার করা হচ্ছে। বা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এমনই একটা পার্টস তাকে দেওয়া হলো যেটাও ঠিক সেম ওই অতদিনেরই পুরনো, দ্যাট ইজ নট পসিবল প্র্যাকটিক্যালি। তো সেক্ষেত্রে তাকে তখন তার রিপেয়ারটা কিন্তু অনেক বেটার হয়ে যায়, ইমপ্রুভমেন্ট হয়ে যায় ভেহিকেলের। কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু ইজ আ কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি, মানে তুমি লসের আগে ঠিক যে জায়গায় ছিলে, লসের পরেও যাতে ঠিক সেই জায়গাতেই তুমি থাকতে পারো, তোমার কিন্তু কোনো গেন তুমি ইন্স্যুরেন্সের দ্বারা করতে পারবে না। তো এই জন্য কি হয়, একটা ডেপ্রিসিয়েশন কনসেপ্ট আছে, এই ডেপ্রিসিয়েশনটা এখান থেকে মাইনাস করা হয়। ওকে,
নেক্সট হচ্ছে দেখো, সামটাইমস উইথ ওল্ডার ভেহিকেলস পার্টিকুলারলি dismantling of a vehicle reveals certain defects which are not directly connected with the accident but still will have to be made good for a satisfactory repair of the whole vehicle. মানে এমন একটা পার্টস হয়তো রিপেয়ার করতে হচ্ছে বা চেঞ্জ করতে হচ্ছে যেটা হয়তো ডিরেক্টলি নট কানেক্টেড উইথ দ্য অ্যাক্সিডেন্ট, কিন্তু সেটাকে তোমাকে ঠিক করতে হবে ফর আ স্যাটিসফ্যাক্টরি রিপেয়ার অফ দ্য হোল ভেহিকেল, যাতে হোল ভেহিকেলটা ঠিক মতন স্যাটিসফ্যাক্টরি রিপেয়ার হয়। তো সেক্ষেত্রে কিন্তু সেই পার্টসটার রিপ্লেসমেন্ট বা রিপেয়ার করার যে কস্টিংটা হচ্ছে সেটা কিন্তু ইন্স্যুরার তোমাকে দেবে না, কারণ ওটার সাথে কজ অফ অ্যাক্সিডেন্টের কোনো ম্যাচ নেই, সেটা কিন্তু ইন্স্যুরারকে নিজেকেই সেই কস্টিংটা বিয়ার করতে হবে। নেক্সট হচ্ছে অ্যানাদার এরিয়া অফ মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য ইনসিওর্ড অ্যান্ড দ্য ইন্স্যুরার ইজ দ্যাট অফ দ্য ডেপ্রিসিয়েশন চার্জড when old parts are replaced by new ones. এক্ষুনি বললাম, here again the insured is expected to bear a certain part of loss. This is based on the principle of indemnity, whereby the insured must neither benefit by an accident or nor be left to suffer. তাহলে এক্ষুনি বললাম যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি কে ফলো করছে মোটর ইন্স্যুরেন্স, সুতরাং তার যদি কোনো গেন হয়ে থাকে তো সেই টাকাটা কিন্তু ইন্স্যুরার বিয়ার করবে না, সেটাকে ইনসিওর্ডকেই বিয়ার করতে হবে। ওকে, তাহলে আজকে এতটাই। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।